আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। দুদিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ছেড়েছেন। সকাল 8:30 ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বিমানবন্দরে তাকে বিদায় জানান। এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অফ অনার প্রদান করা হয়। শেরিং তোবগে ঢাকা সফরে দুদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, একটি স্বাস্থ্য সেবা সংক্রান্ত এবং অন্যটি ইন্টারনেট সংযোগ সংক্রান্ত। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক আলোচনা সহ একাধিক অনুষ্ঠানেও অংশ নেন। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় শুনানির জন্য দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ হবে এ মামলার শুনানি। এদিন মামলার 4 আসামির পলাতক 2 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় 21তম দিনে সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও আজ তা হয়নি। পরবর্তী শুনানি 27 নভেম্বর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে নেওয়া হবে এর সাক্ষ্য। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায়ও সাক্ষ্য নেওয়া হবে আজ। দর্শক, এই মুহূর্তে দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জি এম মাহমুদ। দুই সেনা কর্মকর্তা সহ আজকে শুনানির বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফাহমিদা, আপনি জানেন যে জুলাই আন্দোলনের রামপুরা এলাকায় 28 জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় 4 জনকে আসামি করে মানবতা বিরোধী অপরাধের একটি মামলা হয়েছে ট্রাইব্যুনাল 1-এ। এই মামলারই আজ কিন্তু শুনানির দিন। এই মামলার শুনানির জন্য আজ 2 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। সকাল 9:30টার পরে তাদেরকে আনা হয় এবং তাদেরকে আনা উপলক্ষে কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা রয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যের উপস্থিতি রয়েছে, র্যাবের উপস্থিতি রয়েছে, বিজিবি সদস্যরা রয়েছে, একই সাথে কিন্তু পুলিশ সদস্যরা তো রয়েছেই। তাদের মধ্যেও কিন্তু বাড়তি তৎপরতা রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে 12:30 নাগাদ এ মামলার শুনানি শুরু হতে পারে। আজ আসলে যেহেতু এ মামলার মোট আসামি 4 জন, এর মধ্যে 2 জন গ্রেপ্তার রয়েছে, বাকি 2 জন পলাতক রয়েছেন। তো ওই পলাতকদের পক্ষে আসলে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়ার কথা রয়েছে। একই সাথে পরবর্তীতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য তারিখ নির্ধারণ হবে, আমরা এই তথ্যটি জেনেছি। একই সাথে জানিয়ে রাখি যে ট্রাইব্যুনাল 2-এ আবু সাঈদ হত্যা মামলায় আজ 21তম দিনের সাক্ষ্য গ্রহণ ছিল, কিন্তু সাক্ষী অনুপস্থিত থাকায়, অর্থাৎ সাক্ষীদের উপস্থিত করতে পারেনি, এই জন্য কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। এছাড়া বলে রাখি যে এই জুলাই আন্দোলন যে 28 জনকে হত্যা মামলা, এই হত্যা মামলার যে আজকে বিচারিক কার্যক্রম, এরপরে কিন্তু চানখারপুলে যে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা করা হয়েছে, এই মামলারও আসলে সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে। আজ আসলে মূল তদন্ত কর্মকর্তা তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। তার জেরা শেষ হলে কিন্তু এই মামলার বিচারিক কার্যক্রমও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসবে। অর্থাৎ এরপর বাকি থাকবে শুধু যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে কিন্তু রায়ের জন্য তারিখ নির্ধারণ হবে। অর্থাৎ এই মামলারও হয়তো একটি চূড়ান্ত পর্যায়ে চলে আসবে। তো আমরা অপেক্ষা করছি পরবর্তী সংবাদে এই রামপুরার মামলার যে বিচারিক কার্যক্রমের আসলে কি নির্দেশনা আদালত থেকে আসে, এটি হয়তো জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আশুলিয়ায় তাজরিন গার্মেন্টস ট্রাজেডির 1 যুগ পেরিয়ে গেল, পুনর্বাসন ও ক্ষতিপূরণ পায়নি হতাহতের পরিবার। দীর্ঘদিন পরও মানবেতর জীবনযাপন করছেন আহত শ্রমিক ও নিহতের স্বজনরা। কারখানার মালিক দেলোয়ার সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় হতাশ তারা। অন্তর্বর্তী সরকারের কাছে যৌক্তিক ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 2012 সালের 24শে নভেম্বর সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন কারখানায় জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা।
বাইরে থেকে তালা বদ্ধ থাকায় ভেতরে আটকে পড়েন কয়েক হাজার শ্রমিক। মর্মান্তিক এ ঘটনায় প্রাণ হারান ১১৪ শ্রমিক, আহত হন অন্তত ১৭২ জন। আমার স্বামী অসুস্থ অবস্থায়, তো চিকিৎসা অবস্থায় উনি মারা গেছে। আর আমি এই দুইটা মেয়ে নিয়ে খুব কষ্টে আছি, আমার কোনো রোজগার নাই। আমরা এখন পর্যন্ত সেই শ্রমিকদের ন্যায্য পাওনাটুকু পাইনি। যে শ্রমিকরা নিহত হয়েছে তাদের পরিবার এখন পর্যন্ত সঠিক অর্থ পায়নি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এর কোনো বিচারের কোনো সুরা হচ্ছে না। এই তাজিম ভবনে আমরা আবারও কেরোসিনে আগুন দিয়ে এই বাচ্চা সহকারে আমরা মৃত্যুবরণ করবো এবং এই রাষ্ট্র থাকবে এই দায়। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ভারতের রাজধানী নয়াদিল্লি, দ্বিতীয় অবস্থানে কলকাতা, আর ঢাকার অবস্থান তৃতীয়। আজ সকালে রাজধানী ঢাকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। বায়ু দূষণের এই পরিস্থিতি তুলে ধরেছেন সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ Air। বাতাসের মান নিয়ে তৈরি করা লাইভ সূচকেও একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে IQ Air। আজ সকালে ঢাকার বায়ুর মান 226, কলকাতার 248 আর দিল্লির বায়ুর মান 447। IQ Air এর বায়ু দূষণের বার্তায় খোলা স্থানে ব্যায়াম না করা, ঘরের জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে নগরের বাসিন্দাদের অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের উত্তরাঞ্চলে বাড়ছে শীতের প্রকোপ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 13.4 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমেছে দিনাজপুরের হিলিতে। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললেও বিকেল থেকে হিমেল হাওয়া ও কুয়াশায় বেশি শীত অনুভূত হচ্ছে। পাবনার ঈশ্বরদীতে গত দুদিন ধরে সন্ধ্যা থেকে বাড়তে থাকছে শীতের তীব্রতা। ভোরে কুয়াশায় চারদিক ঢাকা পড়ছে। সকাল 6টায় ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে কুয়াশার দাপট কিছুটা কমলেও উত্তরের হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা এবং স্বাধীন সাংবাদিকতা ও কর্মী বান্ধব গণমাধ্যম প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে পড়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJC। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে BJC আয়োজিত এ সংলাপে অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি, নাগরিক ঐক্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, সংহতি আন্দোলন, এবি পার্টি, সিপিবি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম সংস্কার এই দুই বিষয়কে সামনে রেখে গণমাধ্যম সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলো বাস্তবায়নের পথ নির্দেশ, সাংবাদিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন এবং প্রচলিত আইন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে শুরু হয় আলোচনা। BJCর পক্ষ থেকে জানানো হয়েছে, সংলাপের এই ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে, যাতে সাংবাদিকতা আরও স্বাধীন, নিরাপদ ও পেশাদার পরিবেশ নিশ্চিত করা যায়। আমরা যদি গণমাধ্যমের বিকাশ রাজনৈতিক কমিটমেন্টের কোনো বিকল্প হতে পারে না, তো সেই জায়গা থেকে এবং এরপরে আমরা এর নিয়ে বিভিন্ন অংশীজনদের ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 3 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে। ক্রেতার সংকটের পাশাপাশি সরবরাহ হওয়ায় কমেছে দাম বলে জানিয়েছে বিক্রেতারা। তবে দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। অন্যদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলে দাম কেজি প্রতি 20 টাকা থেকে কমে 30 টাকা পর্যন্ত কমবে বলে জানিয়েছে আমদানিকারকরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।